আচ্ছা, ম্যাট্রিক্স স্পেসে আজকে যে চ্যাপ্টারটা হবে সেটা হচ্ছে সিকোয়েন্স ইন ম্যাট্রিক্স স্পেস। ঠিক আছে, আমি সবসময় বলছি রিয়েল অ্যানালিসিস হচ্ছে ম্যাট্রিক্স স্পেসের একটা জাস্ট এক্সাম্পল। ঠিক আছে, ইউজুয়াল রিয়েল ম্যাট্রিক্স স্পেস যেটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল অ্যানালিসিস এর কাজ। তো সেখানে আমরা প্রথমে পড়েছিলাম রিয়েল নাম্বার, এখানে পড়েছি ম্যাট্রিক্স স্পেসের ডেফিনেশন। ওখানে আমরা পড়েছি হচ্ছে সেটস ইন রিয়েল নাম্বার। ঠিক আছে, সেটস ইন আর, এখানে পড়েছিলাম হচ্ছে সেটস ইন ম্যাট্রিক্স স্পেস। এইবার ওখানে তারপর ওখানে ছিল হচ্ছে সিকোয়েন্স ইন আর, এইবার আমরা এখানে পড়বো যে সিকোয়েন্স ইন ম্যাট্রিক্স স্পেস। ঠিক আছে, সিকোয়েন্স ইন ম্যাট্রিক্স স্পেস। তো ওখানেও সিকোয়েন্স সংক্রান্ত আমরা অনেক কিছু জেনেছি রিয়েল নাম্বারে। তো রিয়েল নাম্বারের সিকোয়েন্সে অনেক কিছু ছিল, বিকজ রিয়েল নাম্বারটা বারবার করে বলছি স্পেসিফিক এক্সাম্পল, যেহেতু সেখানে অনেক কিছু এক্সট্রা জিনিসপত্র, এক্সট্রা প্রপার্টিজ, এক্সট্রা ডেফিনিশন, থিওরেমস অনেক কিছু হোল্ড করতো, যেটা ইন জেনারেল যখন সমস্ত রকম ম্যাট্রিক্স স্পেস নিয়ে কাজ হবে সেখানে সেখানে কিন্তু সবার মধ্যে সেটা হোল্ড করবে না। এখানে আমরা সেটাই আলোচনা করবো যেটা সবার মধ্যে সবার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ওই জন্য এখানে সিকোয়েন্স চ্যাপ্টারটাও কিন্তু খুব একটা বড় নয়, ওই রিয়েল নাম্বারের মতো। রিয়েল নাম্বারে কিন্তু অনেক বড় চ্যাপ্টার ছিল, অনেক কিছু সেখানে ছিল। ঠিক আছে, তাহলে শুরু করে যাক। হেডিংটাতে হচ্ছে সিকোয়েন্স ইন মেট্রিক স্পেস। সিকোয়েন্স ইন ম্যাট্রিক স্পেস। আচ্ছা, ওখানে সিকোয়েন্স ইন ম্যাট্রিক স্পেস যখন সিকোয়েন্স ইন রিয়েল নাম্বার করেছিলাম, সিকোয়েন্স রিয়েল সিকোয়েন্স করেছিলাম, তখন ওই যে রিয়েল সিকোয়েন্সের ডেফিনিশনটা কি ছিল কে বলতে পারবি? জাস্ট এক লাইনের একটা ডেফিনিশন ছিল। একটা সিকোয়েন্স কাকে বলে? সিকোয়েন্স কাকে বলে? সিকোয়েন্স একটা ম্যাপিং ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বার পড়ে। আচ্ছা, ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে হচ্ছে একটা ম্যাপিং হচ্ছে সিকোয়েন্সটা। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে আর ইউতে, তুই যেটা বললি সেটা সম্পূর্ণ তার মানে আর ইউতে রিয়েল এর ক্ষেত্রে যখন ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে হচ্ছে ম্যাপিং। ঠিক আছে, তো ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে যদি এক্সডি একটা ম্যাট্রিক্স স্পেস হয়, তাহলে ন্যাচারাল নাম্বার থেকে এক্স সেটে যদি একটা ম্যাপিং নেওয়া হয়, সেই ম্যাপিংটা হবে সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্স ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে সেটা হচ্ছে এন থেকে এক্স এ। এবার ইন রিয়েল অ্যানালিসিস সেটাই তো আর ইউ, অর্থাৎ এক্সটা আর, তখন এন থেকে আর এ ম্যাপিং। বোঝা গেছে? এখানে লেখ। তাহলে প্রথম যে ডেফিনেশনটা আমরা পড়বো সেটা হচ্ছে সিকোয়েন্সের ডেফিনেশন। Let XD be a metric space let XD be a metric space. Any mapping A from N to X is called a sequence, is called a sequence in the metric space. Sequence in the metric space XD. Let XD be a metric space. Any mapping F from N to X is called a sequence in the metric space XD. ঠিক আছে, কিছুদিন আগে অ্যানালিসিসের যে সিকোয়েন্সের ডেফিনিশন ছিল সেরকমই, শুধু আর এর জায়গায় এক্স আছে। অ্যাকচুয়ালি উল্টো করে বলা উচিত, এক্স এর জায়গায় ওখানে আর ছিল, তাই তো। এখানে এক্সটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স স্পেস। তো এইবার আমরা ওখানে পড়েছিলাম সিকোয়েন্স, তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিকোয়েন্সের কনভার্জেন্স সংক্রান্ত ব্যাপার। ঠিক আছে, সিকোয়েন্সের কনভার্জেন্স। তো কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স, এটা হিন্দি হচ্ছে কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, গোটা ম্যাট্রিক্স স্পেসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটাকেই বলা যেতে পারে, কনভার্জেন্স ইন ম্যাট্রিক্স স্পেস। এরপরে অনেক চ্যাপ্টার, মানে ম্যাট্রিক্স স্পেস না, কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স ইন এ ম্যাট্রিক্স স্পেস, convergence of a sequence, convergence
of a sequence in a matrix space. আচ্ছা, কখন একটা সিকোয়েন্সকে রিয়েল অ্যানালিসিসের সময় কনভার্জেন্ট বলা হতো? কনভার্জেন্ট কখন বলা হতো বল? So the for arbitrary chosen epsilon greater than 0, there exists k such that if xn minus alpha mod less than epsilon for all n beta equals to k. Corresponding to arbitrarily chosen epsilon greater than 0, there exists The k belongs to belongs to n natural number such that কি ছিল mod of mod of xn minus alpha, এটা আলফাটা রিয়েল নাম্বার তুলে কনভার্ট করছি। xn মাইনাস আর l নিলাম লেস দেন এপসাইলন, তাই তো? হ্যাঁ, for all n greater equals to k. ফর অল এন্ড গ্রেটার ইকুয়ালস টু কে। তার মানে এখানে চেঞ্জ করার মতো কিচ্ছু নেই, শুধু চেঞ্জ হবে কোনটা, কোনটা চেঞ্জ হবে এই জায়গাটাতে। যদি আমি ম্যাট্রিক্স স্পেসে কনভার্ট করতে চাই তাহলে কোন জায়গাটা শুধুমাত্র চেঞ্জ হবে? মডটা চেঞ্জ হবে, শুধু মডটা হচ্ছে তো এখানে ইউজুয়াল রিয়েল ম্যাট্রিকের জন্য মড নেওয়া হয়েছে, দুজনের ডিফারেন্স নেওয়া হয়েছে, তাই dxnl তো? তাহলে এখানে শুধু লিখে দিতে হবে dxnl লেস দেন এপসাইলন, আর কোনো চেঞ্জ হবে না। আর শুধু প্রথমে তো লিখতেই হবে xdba ম্যাট্রিক্স স্পেস, ওই কথাটা লিখে দিতে হবে, বাকি এপসাইলন টেপসাইলন যা আছে তাই রাখবো, ঠিক আছে? আর কোনো চেঞ্জ নেই। জাস্ট এই ডি এর জায়গায় রিয়েল অ্যানালিসিসের সময় ওরা মড দিয়ে দিয়ে সব করেছি, কারণ ডি মানে হচ্ছে ওখানে ইউজুয়াল রিয়েল ম্যাট্রিক্স মানে হচ্ছে দুটো রিয়েল নাম্বারের মধ্যে মডিউলাস ডিফারেন্সটা, পজিটিভ ডিফারেন্সটা, তাই তো? ওই জন্য ওখানে মড ছিল এক্স এন মাইনাস এল এর মড। আর এখানে যখন আমরা ইন জেনারেল করবো তখন যে কোনো ডি হতে পারে, সেটা যেরকম দেওয়া থাকবে সেই করেসপন্ডিং ডিটা আমরা ইউজ করব। তাহলে লিখে ফেল, let xd be a matrix space. রিয়েল অ্যানালিসিস ভালো করে বোঝা থাকলে এই জায়গাগুলো সুবিধা হবে, খাটনি কম হবে, নাহলে সেই মুখস্থ করার মতো বা নতুন নতুন লাগবে। যাই হোক, let xd be a matrix space. xd be a matrix space and xnn be a sequence in xd. xn be a sequence in xd, অর্থাৎ xn গুলো প্রত্যেকটা n থেকে x এ একটা ম্যাপিং, xn টা কোথা থেকে কোথায় ম্যাপিং, n থেকে x এ ম্যাপিং, be a sequence in xd. xnn is said to converge. xnn is said to converge to a limit, said to converge to a limit l belongs to, ওখানে মনে করে দেখ said to converge to a limit l belongs to r ছিল, এখানে l belongs to তাহলে কত হবে, x হয়ে যাবে, তাই তো? said to converge to a limit x মানে l belongs to x, এবং l টা x এর মধ্যে আছে বলেই তোমরা d of xn, l বার করতে পারছি। xn গুলো n থেকে x এ ম্যাপিং মানে xn গুলো সবাই ক্যাপিটাল x এর মেম্বার, l টাও ক্যাপিটাল x এর মেম্বার বলেই তো আমরা d of xn, l টা বার করতে পারছি, কারণ d টা তো x ক্রস x থেকে আর একটা ম্যাপিং। l belongs to x such that কেন হবে, said to converge to a limit l belongs to x, if হবে such that লিখলে কি করে হবে? ঠিক আছে, xn টাকে l এ কনভার্জ করছে কখন বলতে পারবো, if corresponding to arbitrarily chosen epsilon greater than 0, there exists k belongs to natural number such that
mod কেন d of xn minus xn comma l less than epsilon for all n greater equals to k. d of xn comma l less than epsilon for all n greater equals to k. এবং we denote this fact and we denote this fact by যেরকম লিমিট দিয়ে লেখা হয় লিমিট n tends to infinity xn equals to l. বোঝা গেছে? আচ্ছা, এরপর আরেকটু কনসেপ্ট আমরা জানবো, এবার সেটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে। একটা সিকোয়েন্সকে কখন আমরা বাউন্ডেড বলবো, ঠিক আছে? তাহলে লেখ হেডিংটাতে হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। বল বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে? হ্যালো, স্যার আবার বলুন স্যার কি বললেন? এম বাউন্ডেড ছিল তখন। হ্যাঁ, বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে বলছিস? তো দেয়ার ইজ এম গ্রেটার জিরো সাজ দ্যাট এম ফর অল মোট কথা হচ্ছে তোর দেয়ার এক্সিস্ট এন ফেন নয়, মানে এম গ্রেটার দেন জিরো, তাই তো? দেয়ার এক্সিস্ট এম গ্রেটার দেন জিরো, ঠিকই বলছিস। দেয়ার এক্সিস্ট এম গ্রেটার দেন জিরো, যার জন্য এনটা কি হবে? মড অফ এনটা লেস দেন এম ফর অল এন বিলংস টু এন। ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। বোঝা গেছে? এইটা ছিল, কিন্তু দেখি বলতে পারিস না এটা কি তোরা মেট্রিক স্পেসে কিভাবে কনভার্ট করবি এই ডেফিনিশনটাকে? মেট্রিক স্পেসে কি তাহলে তো করে এ কনভার্ট? তাহলে ডি অফ এন কমা জিরো এরকম। বা তুই বলতে চাইছিস যে ডি অফ এন কমা জিরো, ঠিক আছে? কারণ এন মানে হচ্ছে এন মাইনাস জিরো, কিন্তু আমি তো বলছি যে এক্স টার মধ্যে জিরো আছে তার তো কোনো গ্যারান্টি নেই। এক্স এর মধ্যে যে জিরো আছে তার কি কোনো গ্যারান্টি আছে? এক্সটা যা খুশি হতে পারে। এখানে রিয়েল নাম্বারের সেটে জিরো ছিল বলে মড অফ এন মাইনাস জিরো করতে পেরেছি, কিন্তু এখানে কি সেটা সম্ভব? যদি এক্স এর মধ্যে জিরো আছে এটা আমরা জানি, তবে এটা লিখতে পারি, আদারওয়াইজ তো লিখতে পারি না। এবার এক্স এর মধ্যে জিরো থাকবে এরকম কিন্তু কোনো কথা নেই, জিরো থাকতেও পারে নাও থাকতে পারে, ফলে আমরা ডি অফ এন কমা জিরো এই কথাটাকে ইউজ করতে পারবো না। সেটা অন্য কিছু ভাবতে হবে, অন্য কোনো ভাবে সেটাকে আমাদের এক্সপ্রেস করতে হবে। এবার কি করে এক্সপ্রেস করা যায় দেখি। তাহলে আমরা বলছি যে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্যই এন লেস দেন এম হবে, মড অফ এন লেস দেন এম হয়ে যাবে। তাহলে আমরা এটাও আমরা সেখানে বলতে পারি, তাহলে মড অফ সামথিং এ এম লেস দেন ক্যাপিটাল এম হবে, বলতে পারি তো এটা? হ্যাঁ। ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। আমি ধর এটাকে সামথিং এম ড্যাশ করছি, এটাকে এম ড্যাশ করছি, ঠিক আছে? এম ড্যাশ করে দিলাম। এইবার তাহলে দিস ইমপ্লাইজ মড অফ এন মাইনাস এম ইজ লেস ইকুয়াল টু কত হবে? লেস ইকুয়াল টু মড অফ এন প্লাস মড অফ প্লাস এম মড অফ। হবে। হ্যাঁ তাহলে হুইচ ইজ লেস দেন এম ড্যাশ প্লাস এম ড্যাশ বলতে পারি, দুটোই তো এম ড্যাশের থেকে ছোট। হ্যাঁ ফর অল এন কমা এম বিলংস টু কোথায়? ন্যাচারাল নাম্বার। দিস ইমপ্লাইজ তাহলে মড অফ এন মাইনাস এম লেস দেন, এটাকে যদি আমি এখন ক্যাপিটাল এম নাম দিই পুরোটাকে, তাহলে লেস দেন ক্যাপিটাল এম ফর অল এন কমা এম বিলংস টু ন্যাচারাল নাম্বার। এইবার আর ডি দিয়ে লিখতে কোনো অসুবিধা আছে এটাকে? হ্যাঁ নেই তো, ডি অফ এন কমা এম হয়ে যাবে। হুম, ডি অফ এন কমা এম
less than capital M for all nm belongs to natural number. বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। এটা এত কি এইটা আমাদের করার দরকার পড়তো না যদি আমরা এরকম কোনো গ্যারান্টি থাকতো যে জিরো আছেই, ঠিক আছে, জিরো আছে এক্স এর মধ্যে, সেটা জানা থাকলে আমরা করতে পারতাম, যেটা রিয়েল এর ক্ষেত্রে আমরা জানতাম, তাই মড অফ এন দিয়ে হয়ে গেছিল। ইন জেনারেল কিন্তু সেটা আমরা বলতে পারছি না, কারণ জিরো না থাকলে ডি অফ এন কমা জিরো, এনটা তো এক্স এর, এন থেকে এক্স এর ম্যাপিং যেহেতু এক্স এর মেম্বার, অসুবিধা নেই। জিরোটা যদি এক্স এর মেম্বার না হয় আমি ডি এর মধ্যে ঢোকাবো কি করে? ডি এর তো ডোমেন এক্স ক্রস এক্স, আমার ডি এর ভিতরে যে দুটো কম্পোনেন্ট আছে সেটা এক্স এরই মেম্বার হতে হবে দুজনকে। একটা জানি এক্স এর মেম্বার, জিরোটা তো জানি না, তাই ওটা লেখা যাবে না। কিন্তু যখন এন সিকোয়েন্সটা আমরা এক্স এর মধ্যে সিকোয়েন্স নিচ্ছি, ফলে এন আর এম দুটোই যে এক্স এ আছে সেটা আমরা কিন্তু জানি। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের এটাকে এক্সপ্রেস করতে হবে বাউন্ডেড সিকোয়েন্সটাকে। চলো এবার এখানে লেখাতে লেখ let xd be a matrix space, এই একই লেখা let xd be a matrix space। আচ্ছা একবারে লিখে দিই, and বলে লিখে দিই, and xnn be a sequence of elements of x, sequence of elements of x মানে sequence in x লিখতে পারিস, ঠিক আছে, of x। তারপরে লিখ xnn is called bounded, is called bounded if, is called bounded if d of xn comma xm, d of xn comma xm less than something capital M। আচ্ছা if বলে না there exists m greater than 0 করে দে, there exists m greater than 0 such that xn comma d of xn comma xm less than m for all n comma m belongs to natural number, for all n comma m belongs to natural number। ঠিক আছে, তাহলে এবার থেকে বাউন্ডেডনেস এভাবে লিখবো। বোঝা গেছে? আচ্ছা স্যার লেস ইকুয়ালস টু দিব না, শুধু লেস দেন। লেস দেন আর লেস ইকুয়াল টুর মধ্যে এখানে কোনো অ্যাকচুয়ালি ডিফারেন্স নেই, আমরা তো সাধারণত লেস দেনই দিই, লেস ইকুয়াল টু কোথায় দিই? এবার কারণ দেখ না, তুই ধর একটা সিকোয়েন্স এ এন, সেটা যদি বাউন্ডেড হয় তাহলে মড অফ এন লেস দেন কেউ লিখলো 3, আবার আমি যদি লিখি যে এন লেস ইকুয়ালস টু 3, একই তো ব্যাপার, সেটা 3-এর হ্যাঁ থেকে স্যার, দুটোতে বাউন্ডেড থাকবে। মোট কথা ছোট হলেই হলো, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই। কোথাও যদি দরকার পড়ে ইকুয়াল টু দেবো, নাহলে ইকুয়াল টু তো দেওয়া হয়। আচ্ছা তারপর দেখ, এবার তাহলে আমরা পড়লাম এখানে কনভার্জেন্স এবং বাউন্ডেডনেস, কনভার্জেন্স পড়েছি এবং বাউন্ডেডনেস পড়েছি, তাদের মধ্যে একটা ইন্টার রিলেশন রয়েছে। কি রকম রিলেশন মনে আছে কি? কখন একটা সিকোয়েন্স মানে কনভার্জেন্স সিকোয়েন্স এবং বাউন্ডেড সিকোয়েন্সের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল মনে আছে? so every convergent sequence is bounded but not convergent। তাহলে সেটা এবার আমরা প্রমাণ করবো, ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রেও সেটা হবে, ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রেও সেটা হবে, থিওরেম বলে লিখতে হবে। Like every convergent sequence, every convergent sequence in a matrix space
is bounded. Every convergence sequence in a matrix space is bounded. কোনো একটা matrix space এর মধ্যে যে কোনো convergence sequence কিন্তু সেটা bounded হবে। তাহলে প্রুফটা দেখা যাক এবার। Every convergence sequence in a matrix space is bounded. হয়েছে লেখা। তাহলে কনভার্জেন্স প্রথমে একটা ম্যাট্রিক্স স্পেস নেব, তারপর একটা সিকোয়েন্স নেব যেটা কনভার্জেন্ট হবে, সেখান থেকে বাউন্ডেড দেখাবো, এই হচ্ছে কথা। তাহলে লাইক let xd be a matrix space xd be a matrix space and xnn be a convergent sequence, be a convergent sequence in xd and xnn be a convergent sequence in xd। তাহলে কনভার্জেন্ট সিকোয়েন্স যখনই হয়ে গেল তার মানে অবশ্যই তার একটা লিমিট রয়েছে, তাই তো? তার একটা লিমিট রয়েছে। তাহলে this implies there exists একটা L belongs to capital X আছে such that কি বল, such that কি লিখবো? d of xn comma l minus epsilon। হ্যাঁ সেটা তো হতেই পারে, তার মানে হচ্ছে such that লিমিট দিয়েও লিখতে পারিস লিমিট n tends to infinity xn equals to L। তাহলে সে তারপরে আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি। তাহলে this implies corresponding to, যেহেতু আমরা বাউন্ডেডনেস দেখাবো আরবিটারি এপসাইলন দিয়ে বাউন্ডেডনেস দেখানো যাবে না, এপসাইলনের কোনো একটা ফিক্সড ভ্যালু নিতে হবে, কারণ এটা যেহেতু এক্সেনের লিমিটটা এল, তার মানে যে কোনো এপসাইলনের জন্য হবে, যে কোনো আরবিটারি এপসাইলনের জন্য হবে, যে কোনো এপসাইলনের জন্য একটা করেসপন্ডিং কে পেয়ে যাবো, তার মানে কোনো একটা ফিক্সড এপসাইলনের জন্য করেসপন্ডিং কে পেয়ে যাবো। যে জিনিসটা ফিক্সড এপসাইলনের জন্য হচ্ছে সেটা আরবিটারির জন্য নাও হতে পারে, কিন্তু যেটা আরবিটারির জন্য হচ্ছে সেটা কোনো একটা ফিক্সড একটা পার্টিকুলার এপসাইলনের জন্য সেটা হবে, তাই জন্য তো সে আরবিটারি। করেসপন্ডিং টু এপসাইলন ইকুয়ালস টু ধরো 1 নিচ্ছি, 1 নিতে হবে এরকম কোনো কথা নেই, অন্য কিছু নিতে পারিস। এপসাইলন ইকুয়ালস টু 1 গ্রেটার দেন 0 there exists একটা k belongs to natural number পাবো such that কি হবে d of xn, l less than কত epsilon for all n greater equals to k। This implies d of xn, l less than 1 for all n greater equals to k, for all n greater equals to k। এত অব্দি লেখা যাবে তো? হ্যাঁ স্যার। তো এইবার আমাদের বাউন্ডেডনেস দেখাতে হবে। এখানে বাউন্ডেডনেস কি করে দেখাবো, তার জন্য কিছু কেস করতে হবে। বাউন্ডেডনেস দেখানোর জন্য কিছু কেস রয়েছে, কিভাবে করছি দেখ, এই জায়গাটা কিন্তু ভালো আছে, ভালো করে বুঝতে হবে। প্রথম কেসটা দেখ, তো বাউন্ডেডনেস দেখানোর জন্য এই যে xn আমাকে কি দেখাতে হবে, xn, xm সেটা লেস ইকুয়ালস টু কিছু একটা, লেস ইকুয়াল টু সামথিং, এরকম কিছু একটা দেখাতে হবে। তো সেটা কি করে আনবো, ঠিক আছে? তাহলে দেখ এখানটাতে let n, m belongs to natural number with, এবার n আর m দুটোই ধরলাম k এর থেকে বড়, n এবং m দুটোই k এর থেকে বড়। তোরা একটা কাজ কর, এখানে এখানে না n আর m টা ধরিস না, অসুবিধা হবে, কারণ n টা যেহেতু আমরা ইন জেনারেল লিখেছি, এখানে p q ধরে নে, p q ধরে নে বা i j ধরে নে, যা খুশি ধর, কিন্তু n আর m টা বাদ দিয়েই ধর, সুবিধা হবে তাতে, ঠিক আছে? তো যাই হোক p q ধরছি আমি। let p, q belongs to natural number with p আর q দুইজনেই ধরলাম k এর থেকে বড়, দুইজনেই k এর থেকে বড়। তো দুইজনেই যদি k এর থেকে বড় হয়ে যায় তাহলে সেখানে আমরা কি লিখতে পারবো, this implies, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখ, this implies from 1
আমরা কি লিখতে পারি, ডি অফ এক্স পি কমা এল লেস দেন 1 এবং ডি অফ এক্স কিউ কমা এল সেটাও লেস দেন 1, এই দুটো লিখতে পারি। কারণ যেহেতু এন গ্রেটার ইকুয়ালস টু কে এর জন্য এটা হোল্ড করে, তবে আবার আমি ধরছি পি আর কিউ দুজনেই কে এর থেকে বড়। আরো কেস করবো যেখানে ছোট বা কোন একটা মাঝখানে রয়েছে এরকম কিছু ধরবো পরে পরে। প্রথম কেসটাতে বেসিক কেসটা করছি, পি কিউ যখন দুটোই কে এর থেকে বড়, তার মানে এই কন্ডিশনটাই স্যাটিসফাই করে যাচ্ছে, ফলে দুটোর জন্যই আমরা লিখতে পারবো যে এক্স পি কমা এল লেস দেন 1, এক্স কিউ কমা এল লেস দেন 1, তাই তো? দিস ইমপ্লাইজ ডি অফ এক্স পি কমা এক্স কিউ, ডি অফ এক্স পি কমা এক্স কিউ লেস ইকুয়ালস টু, আমরা ট্রায়াঙ্গেল ইন্ডিকেটর দিয়ে কি বলতে পারবো, এক্স পি কমা এল প্লাস ডি অফ এল কমা এক্স কিউ which is equals to, তাহলে এটা আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে এটা বলতে পারছি। আবার ডি অফ এক্স পি কমা এল প্লাস ডি অফ, এটাকে আমরা এক্স কিউ কমা এল বলতে পারছি বাই সিমেট্রি সেকেন্ডটাতে। আবার এটাও নাকি একের থেকে ছোট, এটাও একের থেকে ছোট, তার মানে 1 প্লাস 1 which is equals to 2। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এই কেসে আমরা দেখতে পাচ্ছি এক্স পি কমা এক্স কিউটা 2 এর থেকে বড়, মানে ছোট হয়ে যাচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ ডি অফ এক্স পি কমা এক্স কিউ লেস দেন 2 ফর অল পি কমা কিউ গ্রেটার ইকুয়াল, মানে পি কমা কিউ বিলংস টু ন্যাচারাল নাম্বার উইথ পি কমা কিউ গ্রেটার দেন ইকুয়ালস টু কে। প্রথম কেসটা নিয়ে কোনো সমস্যা নেই তাহলে। না স্যার নেই। এবার তাহলে সেকেন্ড কেস, ঠিক আছে? সেকেন্ড কেসে আমি ধরে নিচ্ছি যখন পি আর কিউটা দুজনেই কে এর থেকে ছোট অথবা সমান, এটা বড় অথবা সমান, এবার ছোট অথবা সমান। নেক্সট কেস কর। নেক্সট কেস ধরে নিচ্ছি ইফ পি কমা কিউ belongs to natural number with p comma q less equals to, ধর কে less equal to k, that is p আর q টা কি হতে পারে, p q belongs to 1 থেকে k এর মধ্যে রয়েছে, এভাবে বলতে পারিস। তাহলে এত কথা বলতে হবে না, ঠিক আছে? 1 থেকে k এর মধ্যে বলে দিলে তাহলে উপরে লেখাটা না বললেও চলবে, আবার দুটোও লিখতে পারিস, যা খুশি সব রকম বলা থাকছে। তো দ্যাট ইজ p comma q belongs to 1 to up to k এর মধ্যে কেউ একজন। এবার লেট ধর আমি একটা কিছু নিয়ে নিচ্ছি, এখানে সামথিং মিউ ইকুয়ালস টু ম্যাক্সিমাম অফ, এবার ম্যাক্সিমাম অফ কি নিচ্ছি, ডি অফ xn কমা xm such that n কমা m belongs to 1 to up to k, n কমা m belongs to 1 to up to k, অর্থাৎ n আর m যখন 1 থেকে k এর মধ্যে আছে, n আর m যখন 1 থেকে k এর মধ্যে আছে, তখন যে সকল xn এবং xm গুলো পাচ্ছি তাদের মধ্যে, যেমন x1 x2 হতে পারে, x1 x5 হতে পারে, x2 x7 হতে পারে, যা খুশি, এই যে যত রকম xn xm পাচ্ছি, যখন n আর m টা 1 থেকে k এর মধ্যে 1 2 3 4 করে k পর্যন্ত, তার জন্য যে ডি এর ভ্যালু গুলো আমরা পাচ্ছি, সেই ডি এর ভ্যালু গুলোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে মিউ এর ভ্যালু, সেটা হচ্ছে মিউ ধরে নিলাম, সেটাকে আমি মিউ ধরছি, ঠিক আছে? তাহলে সেটা যদি মিউ হয়, তাহলে ইন দিস কেস, তাহলে দিস ইমপ্লাইজ, আমরা তো বলতেই পারি যে তো ডি অফ এক্সপি কমা এক্স কিউ, এই যে এক্সপি কমা এক্স কিউটা, সেটা অবভিয়াসলি মিউ এর থেকে ছোট অথবা সমান, কারণ
এর এক্সপি আর এক্সকিউ কোথায় রয়েছে? 1 থেকে k এর মধ্যে রয়েছে। তাহলে 1 থেকে k এর মধ্যে থাকার ধরুন ডি অফ এক্সপি এক্সকিউ কোথায় রয়েছে? এই সেটের মধ্যে রয়েছে। আবার এই সেটের ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে মিউ। এই সেটের ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে মিউ। তাহলে ম্যাক্সিমাম এর থেকে ছোট অথবা সমানই হবে ডি অফ এক্সপি এক্সকিউটা, তাই তো? ফর অল p, q belongs to natural number with pq less equals to k। তার মানে গ্রেটার ইকুয়ালস টু কে তে 2 এর থেকে ছোট হয়েছে, লেস ইকুয়ালস টু কে তে কোনো একটা মিউ এর থেকে ছোট হয়েছে, মানে প্রত্যেক ক্ষেত্রে বাউন্ডারি থাকছে আলটিমেটলি। এবার লাস্ট কেসটা, এটা হচ্ছে লাস্ট কেস। সেখানে বলতে চাইছি যে একটা কে এর থেকে বড়, একটা কে এর থেকে ছোট। একটা আমি কে এর থেকে বড় নেব, একটা আমি কে এর থেকে ছোট নেব, সেক্ষেত্রে কি হবে? লেট ধর পি লেস ইকুয়ালস টু কে and q greater equals to k। ঠিক আছে, p less equals to k মানে p কেও কিন্তু অবভিয়াসলি ন্যাচারাল নাম্বার, p less equals to k q greater equals to k। সেক্ষেত্রে কেসটা কিরকম দাঁড়াবে? তো p যদি less equals to k হয়, p টা যদি less equals to k হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখি। p টা হচ্ছে less equals to k, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেন ডাইরেক্ট না করলে বোঝা যাবে না। দেন ডি অফ xp, xq কে আমাকে বাউন্ডেড দেখাতে হবে, xp, xq। তাহলে ডি অফ xp, xq ইজ লেস ইকুয়ালস টু, আমরা এটা বলতে পারি কিনা বল আগে। ডি অফ xp, xk প্লাস ডি অফ xk, xq বলা যাবে? হ্যাঁ স্যার, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি তো। ট্রায়াঙ্গেল দিয়ে বলতে পারছি, তাহলে দিস ইমপ্লাইজ, আবার সেটা আবার লেস ইকুয়ালস টু ডি অফ xp, xk প্লাস এই যে এক্স কে কমা এক্স কিউ হয়ে রয়েছে, এক্স কে কমা এক্স কিউ হয়ে রয়েছে, সেটাকে আমি কিভাবে ভাঙি? আবার ডি অফ এক্স কে কমা এল প্লাস ডি অফ এল কমা এক্স কিউ। কোনো অসুবিধা নেই তাহলেও, তাই তো? হুইচ ইজ লেস দেন, এবার তোরা বলবি এক্স পি কমা এক্স কে টা কার থেকে ছোট? এক্স পি কমা এক্স কে টা কার থেকে ছোট? টু। এক্স পি কমা এক্স কে, পি টা কি বলেছে? পি টা হচ্ছে কে এর থেকে ছোট অথবা সমান, তাহলে টু কি করে হতে পারে? পি টা না কে, না স্যার, মোট কথা কেস ওয়ান কেস টুর মধ্যে যে কোনো একটা লাগবে, কোনটা লাগবে? উল্টো ধরলি তুই। এক্স পি তো তাহলে যদি দুয়েরটা হ্যাঁ সেকেন্ড এটা কেসটা লেস লেগে, ইকুয়াল টু। কারণ সেখানে কি স্যার আছে? লেস ইকুয়াল টু কে, তো লেস ইকুয়াল টু কে তে মিউ এর থেকে ছোট অথবা সমান। তো এখন এক্স স্যার ইউ কিউটাই, এক্স এক্স কিউটাতে আমার এখানে এক্স কে, তাহলে লেস দেন কে মানে মিউ হলো প্লাস। এবার বল ডি অফ এক্স কে কমা এল, তার জন্য কোন কন্ডিশন অ্যাপ্লাই করবি? ডি অফ এক্স কে কমা এল লেস দেন 1 তো স্যার যেটা ছিল। লেস দেন ওয়ান, এটা হচ্ছে কোন কন্ডিশন? একদম প্রথমের দিকে যেখানে তোর 1 নম্বর কন্ডিশনটা দেখ, মানে 1 নম্বর যেটার নাম দেওয়া আছে, এই যে 1 নম্বর নাম দেওয়া আছে না এখানে, দেখ এন গ্রেটার ইকুয়ালস টু কে হলে এক্স এন কমা এলটা লেস দেন ওয়ান, তার মানে এনটা কে এর সঙ্গে সমান অথবা ছোট। তাহলে এনটা তো এখানে ওইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স কে কমা এল, অর্থাৎ এনটা যখন কে এর সঙ্গে সমান তখন তো এক্স কে কমা এলটা তাহলে লেস দেন ওয়ানই হবে, তাই তো? আরেকটা লাস্ট বল, এল কমা এক্স কিউবের জন্য কি হবে? 1 হবে স্যার। ওয়ানই হবে ওটাও, কারণ কিউটা কে এর থেকে বড়, ওটাও বাই ওয়ান। তাহলে এখানে লিখে রাখ ইউজিং ওয়ান অ্যান্ড কেস টু। তাহলে এটা মিউ প্লাস টু হয়ে যাচ্ছে, মিউ প্লাস টু, কিন্তু যাই হোক না কেন সেটা তো একটা তোর ইকুয়ালস টু এম সে, তার মানে একটা এম এর থেকে ছোটই হচ্ছে। ঠিক আছে, তাহলে লেখ দেয়ার ফোর ইন এনি কেস, ইন এনি কেস এক্সপি ডি অফ এক্সপি কমা এক্স কিউ
in any case d of xp comma xq is কি বলবো এখানটা d of xp comma xq এক কাজ কর এখানে তাহলে এই জায়গাটা কেটে দে, এটাকে m ধরিস না। d of xp comma xq less than m, d of xp comma xq less than m বা less equals to m for some m greater than 0। ঠিক আছে, তাহলে this implies আমার 2 x প্লাস মিউ এভাবে লিখলে হতো না? কোনটা এমটাকে এমটা আপনি গ্রেটার দেন এটাকে? হ্যাঁ, এই এমটাকে ওই তিনটের সাথে রিলেট করে লিখলে হতো না? মানে ম্যাক্সিমাম মিউ মিউ প্লাস 2 তিনটাকে হ্যাঁ হ্যাঁ সেটা লিখলেও হতো, তিনটের জন্য তোর যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা নিলেও হতো। মিউ প্লাস 2 রয়েছে, একটা মিউ রয়েছে আর একটা 2, তার মানে মিউ প্লাস 2 লিখলেই তো হয়ে যাবে, তাই তো? হ্যাঁ মিউ প্লাস 2 লিখলেও হয়ে যেত। অসুবিধা কিছু নেই, লেখা যাবে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, লেখাই যাবে। xn is bounded, xn is bounded। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। কারণ প্রথম কেসে 2 পেয়েছি, পরের কেসে মিউ পেয়েছি, তারপরের কেসে মিউ প্লাস 2 পেয়েছি। এবার এটার ক্ষেত্রেও কনভার্সটা কিন্তু ট্রু নয়, কনভার্স যে পোর্শনটা সেটা কিন্তু ট্রু নয় এখানেও। কারণ কনভার্স ট্রু নয় মানে হচ্ছে দেখ, একটা তো যেহেতু রিয়েলের ক্ষেত্রে হোল্ড করছে না, রিয়েলটা তো একটা ম্যাট্রিক্স স্পেসই, ফলে কোন একটা ম্যাট্রিক্স স্পেসে হোল্ড না করার জন্য টোটালি আমরা বলতে পারবো না যে হোল্ড করছে। ওই জন্য আমরা কনভার্স যেগুলো রিয়েলে হয়নি সেগুলো ম্যাট্রিক্স স্পেসেও হবে না। যেগুলো রিয়েলে এমন হতে পারে যে রিয়েলে হয়েছে একটা প্রপার্টি, সেটা ম্যাট্রিক্স স্পেসে হচ্ছে না, সেটা হতে পারে, কিন্তু যেটা রিয়েলে হয়নি সেটা ম্যাট্রিক্স স্পেসে হতে পারে না, কারণ রিয়েলটা তো নিজেই একটা ম্যাট্রিক্স স্পেস, সেখানে হয়নি মানে ইন জেনারেল কি করে হবে, তাই তো? কিন্তু রিয়েলে হয়েছে ম্যাট্রিক্স স্পেসে হচ্ছে না, সেটা হোল্ড করছে না ইন জেনারেল, সেটা হতে পারে। কনভার্স of the above theorem is not in general true। is not in general true, সেটা আমরা কি করে কাউন্টার এক্সাম্পল দেব? তাহলে ধর ফর এক্সাম্পল ইন ইউজুয়াল রিয়েল মেট্রিক স্পেস, কাউন্টারের মানে আমরা রিয়েলের কথাই ভাববো। ইন ইউজুয়াল real matrix space RU, একটা উদাহরণ দে দেখি, এমন একটা উদাহরণ দে। -1 টু দি পাওয়ার n। -1 to the power n, তাই তো? in usual real matrix space RU -1 to the power n আচ্ছা, এরকম ভাবে লেখ, সুন্দর করে লিখিয়ে দি। let us consider the sequence -1 to the power n। ঠিক আছে, এবার দেখ, for xn equals to the -1 to the power n নিই, for all n belongs to natural number, সেক্ষেত্রে আমরা জানি কি সেটা বাউন্ডেড হবে। কেন বাউন্ডেড হবে? দিস ইমপ্লাইজ, অ্যাকচুয়ালি এই সিকোয়েন্সটা কিরকম, এই সিকোয়েন্সটা হচ্ছে -1 1 -1 1 এরকম ভাবে চলতে থাকবে। তার মানে সেটা -1 লেস ইকুয়ালস টু xn লেস ইকুয়ালস টু 1 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে দিস ইমপ্লাইজ xn বলতে পারিস, কিংবা -1 টু দি পাওয়ার n বলতে পারিস,
সেটা কি is bounded in RU কিন্তু সিকোয়েন্সটা কি কনভার্জেন্স সিকোয়েন্স? না এটা কিন্তু কনভার্জেন্স সিকোয়েন্স নয়, তাই তো? এটা হচ্ছে একটা কিরকম সিকোয়েন্স? এটা হচ্ছে একটা অসিলেটরি সিকোয়েন্স উইথ ফাইনাইট অসিলেশন। হচ্ছে একটা অসিলেটরি সিকোয়েন্স উইথ ফাইনাইট অসিলেশন। আচ্ছা, কিন্তু কনভার্জেন্স নয় কি করে দেখাবি? কনভার্জেন্স সিকোয়েন্স নয় কি করে দেখাবি? হ্যালো, কনভার্জেন্ট নয় সেটা প্রুফ করবি কি করে? আচ্ছা দেখ, এই প্রুফটা কি আগে করেছিলি কখনো 7th সেমিস্টারে? মনে নেই স্যার, আপনি করে দিন। আচ্ছা দেখ, কনভার্জেন্ট নয় প্রমাণ করতে হবে, তাই তো? এক্ষেত্রে দেখ, এক্সেনটাকে আমি যদি দেখাতে পারি যে এক একটার জন্য একরকম লিমিট যাচ্ছে, এখানে আমি দেখতেই পাচ্ছি যে দুটো সাবসিকুয়েন্স যদি ভেঙে নিই সেটা হচ্ছে -1 এ যাচ্ছে একটা। যদি ইভেন টার্ম গুলো নিই, ইভেন টার্ম গুলো সেটা 1 এ যাচ্ছে, আর অড টার্ম গুলো নিলে সেটা চলে যাচ্ছে হচ্ছে -1 এ। ফলে দুটো সাবসিকুয়েন্সের লিমিট দু রকম, সেভাবে তোরা ভাবতে পারিস। অনেক রকম ভাবে এটা কনভার্জেন্ট নয় সেটা বলা যায়। যেমন আরেকটা জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে ধর ডাইরেক্ট কনভার্জেন্সের যে ডেফিনেশন, কনভার্জেন্সের যে ডেফিনেশন সেটা দিয়ে, ঠিক আছে? কনভার্জেন্সের ডেফিনেশন দিয়ে, যেমন ধর লেখ এখানটাতে ইফ পসিবল লেট দু রকম মেথডই বলে রাখছে। ইফ পসিবল লেট এক্সেনটা আমি ধরছি কনভার্জেন্ট। এক্সেন মানে তোর -1 বি কনভার্জেন্ট। এটা যদি কনভার্জেন্ট ধরে নিস তাহলে তার একটা লিমিট তো আছেই, তার তো লিমিট আছে, তার মধ্যে দিস ইমপ্লাইজ লিমিট, এটাকে কিছু একটা এক্সেন ধরে নেয়, নাহলে অসুবিধা হচ্ছে লিখতে। if possible let xn equals to this is convergent, so this implies limit there exists, এভাবে লিখে রাখ, there exists L belongs to real number হবে এখানে such that limit n tends to infinity, limit n tends to infinity xn equals to L হবে। তাহলে xn equals to L মানে যে কোনো এপসিলনের জন্য ডেফিনেশনটা ফলো করবে, তাহলে কনভার্জেন্সের ডেফিনেশন ফলো করবে। কিন্তু সেরকম আমি এখানে একটা অন্য এপসিলন নিয়ে, একটা পার্টিকুলার কোন একটা এপসিলন নিয়ে নিচ্ছে, ঠিক আছে? করেসপন্ডিং টু এপসিলন ইকুয়ালস টু ধর এখানে 1/4 নিলাম, অন্য কিছু নেওয়া যায় কিন্তু 1/4 কথাটা কেন নিলাম একটু পরে দেখতে পাবি। 1/4 গ্রেটার দেন 0 সাচ দ্যাট কি হবে, মড অফ xn মাইনাস এল লেস দেন কত হবে, 1/4 ফর, আচ্ছা সাচ দ্যাট কথার আগে এখানে লিখে রাখ দেয়ার এক্সিস্ট k বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট, k বিলংস টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট mod of xn minus l less than 1/4 for all n greater equals to k, for all n greater equals to k, তাই তো? This implies mod of -1 to the power n minus a less than 1/4 for all n greater equals to k. এর কোনো সমস্যা নেই তো? না স্যার। তাহলে এইবার দেখ, এখানে আমরা p আর q দুটো ইন্টিজার নিয়ে নিচ্ছি, p আর q দুটো ইন্টিজার নিয়ে নিচ্ছি। let p be an odd integer less equals to মানে odd integer greater than k and q be an even integer, ইন্টিজার বলতে অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বার গ্রেটার দ্যান কে, কারণ যেহেতু এটা একটা ন্যাচারাল নাম্বার তার থেকে বড়, তাই আর নেগেটিভ হওয়ার তো কোনো প্রশ্ন নেই, সেটা ন্যাচারাল নাম্বারই থাকছে। দেয়ারফোর এটাকে যদি আমি নাম্বারিং করি, দেয়ারফোর ফ্রম 1 mod of -1 to the power p minus l less than 1/4 হবে, একইভাবে -1 to the power q minus l টাও less than
1/4ই হবে। তাহলে দিস ইমপ্লাইজ প্রথমটা হয়ে যাবে কত, এটা থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে, যেহেতু পিটা কি হয়েছে, পিটা হচ্ছে অড, তার মানে হচ্ছে -1 মাইনাস এল লেস দেন 1/4, তার মানে হচ্ছে 1 প্লাস এল মড অফ 1 প্লাস এল লেস দেন 1/4, আর এটা হয়ে যাবে 1 মাইনাস এল লেস দেন 1/4, তাই তো? এটা হবে তো। therefore therefore 2 equals to আমরা এটা লিখতে পারি mod of 1 plus l minus 1 minus l, লেখা যায় এটা, which is প্লাস less than কত? মাঝখানে প্লাস হবে স্যার। ও মাঝখানে প্লাস হবে, হ্যাঁ মাঝখানে প্লাস হবে। তো 1 plus l plus 1 minus l, এবার প্রথমটা কার থেকে ছোট, 1/4 এর থেকে ছোট, তারপরেরটা কার থেকে ছোট পেলাম, 1/4 এর থেকে ছোট পেলাম, তার মানে কত হয়ে গেল, হাফ, তার মানে দুইটা নাকি হাফের থেকে ছোট হয়ে গেছে, দুইটা কন্ট্রাডিকশন। হাফের থেকে ছোট। তাহলে এটা একটা কন্ট্রাডিকশন, which is absurd. Therefore -1 to the power n is not convergent. আমার এখানে অসিলেটরি না কি সে সমস্ত জানার দরকার নেই, আমার কনভার্জেন্ট কিনা সেটা দরকার, ঠিক আছে? বোঝা গেল? এবং এটার উপরই পুরোপুরি ডিপেন্ড করছে, কারণ অসিলেটরি বলছি মানে একটা -1 যাচ্ছে একটা 1 যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছিস, কারণ তোর পি আর কিউ আলাদা ধরাতে আলাদা রকম হচ্ছে, তাই জন্য সেটা অসিলেটরি হয়ে যাচ্ছে। আবার যদি সাবসিকুয়েন্সেরও কনসেপ্ট যা, সেটাও এখান থেকেই চলে আসছে, পিটা ইভেন, পিটা অড ধরলে একরকম লিমিট, ইভেন ধরলে একরকম, সেখান থেকেও পেয়ে যাচ্ছি। ইন এনি কেস যেভাবেই হোক আমরা এটা থেকে চলে আসছে, কনভার্জেন্সের ডেফিনেশন দিয়ে কন্ট্রাডিকশন চলে আসছে, ঠিক আছে? তো মেথড 2টা জাস্ট বলে রাখি, ওই সাবসিকুয়েন্স দিয়ে বলে দিবি যে -1 টু দি পাওয়ার n, আমি এটা করালাম কারণ এই জায়গাটাতে এখনো সাবসিকুয়েন্স যেহেতু আমি বলিনি ম্যাট্রিক্স স্পেসে, ওই জন্য সাবসিকুয়েন্সের কনসেপ্টে না লিখে এটা করছি। -1 to the power n has two subsequences -1 to the power something 2n, that is equals to 1, and -1 to the power 2n plus 1, 2n minus 1 equal 2n minus 1, এখানে n করে দিই, that is equals to -1. Converging to two different limits. One and -1 respectively. এবার যদি কনভার্জেন্ট হতো তাহলে সমস্ত সাবসিকুয়েন্সের সেম লিমিট থাকতো, এখানে দুটো সাবসিকুয়েন্স আছে যার দু রকম লিমিট আছে, ফলে এটা কনভার্জেন্ট নয়। therefore -1 to the power n is not convergent, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। প্রথমটা একটু বড় কিন্তু জিনিসটা ভালো, এই জন্য বলে রাখি, ঠিক আছে? প্রথমটা দিয়েই যে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, সুন্দর করে যেটা ওকে একটা লিখে দিবি। নেক্সট দেখ, এইবার আসছি অন্য একটা জায়গা, সেটা হচ্ছে আচ্ছা এতক্ষণ যেটা ছিল সেটা হচ্ছে তোর কনভার্জেন্স সিকোয়েন্স, তারপর বাউন্ডেড সিকোয়েন্স, কনভার্জেন্ট বাউন্ডেড এর মধ্যে সম্পর্ক, এরকম টাইপের রয়েছে, ঠিক আছে? নেক্সট টপিকটার জন্য আমি আরেকবার স্টার্ট করছি।